সরকারের কাছে নিরবিচ্ছিন্ন জ্বালানির সহায়তা চান ব্যবসায়ীরা। বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করার আশ্বাস প্রধানমন্ত্রীর। জ্বালানি সরবরাহ সামাল দিতে হিমশিম, অধিকাংশ পাম্পেই মিলছে না তেল। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেশ জুড়ে হামের প্রকোপে বাড়ছে উদ্বেগ। হাসপাতালগুলোতে লক্ষণ নিয়ে রোগীর চাপ। কাল থেকে শুরু হচ্ছে জরুরি টিকা কার্যক্রম। গণরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি। অভিযোগ, 11 দলের পরিণতি নিয়ে সতর্ক করলেন জোট নেতারা। এবং ঘরে ফিরেছে সাফ জয়ী যুবারা। হাতিরঝিলে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা। 23 ফুটবলারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা বাফুফের। গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিং করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাংগঠনিকভাবে দলকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, মাত্রই শেষ হয়েছে ব্রিফিংটি। বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে ব্যবসায়ীদের নিরবিচ্ছিন্ন জ্বালানির নিশ্চয়তার দাবির পরিপ্রেক্ষিতে এমন আশ্বাস দেন সরকার প্রধান। তেজগাঁওয়ের কার্যালয়ে দেশের শীর্ষ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনাও দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশের শীর্ষ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে 11:30টায় তেজগাঁয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে এ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ বাণিজ্য মন্ত্রীসহ বেসরকারি খাত অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্যরাও। চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে ব্যবসায়ী নেতাদের সাথে তারেক রহমানের এ বৈঠকে উঠে আসে জ্বালানি সংকট মোকাবেলা ও এমন পরিস্থিতিতে অর্থনৈতিক চালিকাশক্তি ঠিক রাখার মতো বিষয়গুলো। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানান অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের সাথে আলোচনা হচ্ছে, ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার। তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো তো অনেক সংকট আছে, তো ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন। মন্ত্রী আরও জানান, জ্বালানি সংকটের কারণে অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে। এদিকে দুপুরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের একটি প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। জলবায়ু ও পরিবেশ ইস্যুতে অর্থনৈতিক সহায়তা দিতে চেয়েছে সংস্থাটি। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের বাজেটে আমরা কোথায় কোথায় এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কাজ করব। আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে। এছাড়া অর্থমন্ত্রী আরও জানান, জ্বালানি ও বিদ্যুতের উপর চাপ কমাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাদের অভিযোগ, অনেক মোটরসাইকেল চালক বারবার লাইনে দাঁড়িয়ে তেল মজুত করছে। রাজধানীতে জ্বালানি সংকটে বাড়ছে ভোক্তার মধ্যে উদ্বেগ। তাই সাত সকাল থেকেই তেলের জন্য দীর্ঘ সারি, কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না নিশ্চয়তা। কোনো পাম্পে সকালে দেখি বন্ধ বন্ধ বন্ধ, শেষমেশ 10 কিলো চালায়া 13 কিলো চালায়া বাড়তি তেল ফুরায়া বিভিন্ন পাম্পে যাইতে হয়। একের পর এক পাম্প ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। বিশেষ করে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চালকরা পড়েছেন বিপাকে।
অনেকক্ষণ হয়েছে আসছি আর আশা করতেছি আর ঘন্টাখানেকের ভিতরে তেল চলে অলরেডি তেলের গাড়ি আশা করছে। আমার ট্যাঙ্কিতে এখনো 5 লিটার তেল বাকি আছে, ফুল ট্যাঙ্কি করতে হলে 5 লিটার তেল লাগবে আরো। ডিপো থেকে চাহিদার অর্ধেক তেল পাওয়ায় পরিস্থিতি মোকাবেলা হিমশিম তাদের। অনেক মোটরসাইকেল চালক বারবার লাইনে দাঁড়িয়েও তেল মজুত করছেন, যার ফলে কৃত্রিম সংকট আরও ঘনীভূত হচ্ছে। আমি মজুত তো করতেছি না, আমি ট্যাঙ্কটা খালি হতে দিচ্ছি না, আমার তো 1 সপ্তাহ চলতে হবে। কালকে না চালাতে হলে আজকের দিনটা আমার নষ্ট হয়ে যাবে। এখন আজকে আর কালকে তেল দিলাম, আজকে হাফ বেলা চালাবো, কালকে ফুল বেলা চালাবো। 200, 300, 400 টাকার তেল ঢুকলেই একবার ওভারফ্লো হয়ে যায়। তারপর যার প্রয়োজন নাই সেও সিরিয়ালে দাঁড়াচ্ছে, যার প্রয়োজন আছে সেও তো সিরিয়ালে দাঁড়াচ্ছে। জ্বালানি তেলের এই সংকট দ্রুত নিরসন না হলে থমকে যেতে পারে সাধারণ মানুষের জীবনযাত্রা। পরিবহন সংকট বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের দামের উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জুড়ে তীব্র আকার ধারণ করছে জ্বালানি তেলের সংকট। পাম্পের দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় তেল। ডিজেলের অভাবে সেচ দিতে না পেরে চরম উৎকণ্ঠায় কৃষক। ধানসহ অন্যান্য ফসল চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হুমকির মুখে দেশের মৎস্য খাত। জ্বালানি তেলের সংকটে দিশেহারা ভোলার যানবাহন চালকরা। সকাল থেকে বিভিন্ন পাম্পের সামনে দেখা যায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। অন্যদিকে পাম্পের পেছনের দিকে বোতল হাতে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায় চালকদের। তেল নিতে আসা চালকদের কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। 6টা থেকে লাইন দাঁড়ায় তেল পাইনি, ফিরে গেছে, আবার আসছে 11টার সময়, এখন স্টিল নাও তেল পাচ্ছে না। ম্যাক্সিমাম লোকই ট্যাঙ্কি ভরা থাকে, তার একবারের জায়গায় দুইবার নেয়, কিন্তু সে তার হিউজ পরিমাণে তেল থাকার পরও সে আবার এখানে তেল নিতে আসতেছে। মেহেরপুরে বিভিন্ন তেল পাম্পে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালক ও কৃষক। রাত 3টা থেকে এসি, এখন পর্যন্ত তেল পাইনি, পাম্প পর্যন্ত পৌঁছতে পারিনি এখন পর্যন্ত। আসলে পাবো কিনা তেলটা আমার সন্দেহ আছে। কয়েকদিন আসছি মার্শাদের পাম্পে, আমাদের পাম্প তেল পাইনি। পটুয়াখালীতে জ্বালানি ডিজেলের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে উপকূলীয় মৎস্য খাত। মহিপুর, আলিপুর সহ বিভিন্ন মৎস্য বন্দর, মোকাম ও সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। সাগরে যেতে পারছে না অধিকাংশ ট্রলার, ফলে মাছ আহরণ কমে গেছে 70 থেকে 80% পর্যন্ত। সাগরে যাইতে পারতেছি না, ঠিক আছে, তেল আইতে পারতেছে না বাহির দিয়া, আমরা খুব সমস্যার ভিতরে আছি। সামনে আবার এই অবরোধ আসতে আছে, আমরা বা কি খাই, আমরা জেলেদের, আমরা গরিব মানুষ। খাগড়াছড়ির প্রায় সবকটি তেল পাম্প বন্ধ। প্রতিদিন ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গ্রাহকরা। কয়েক কিলোমিটার ছেড়ে যায় লাইন। সিলেটে ফিলিং স্টেশনগুলোতে দেশের অন্যান্য স্থানের মতো নেই বাইকারদের চাপ, তবে বেশিরভাগ পাম্পে অকটেন পাওয়া যাচ্ছে না। চাহিদা মতো জ্বালানি জোগান না পাওয়ার অভিযোগ করেছেন পাম্প মালিকরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকের বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আমরা যেটি জানতে পেরেছি যে বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যেই, তো বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, আসলে আপনি জানেন যে আজকে রাত 8:30টায় গুলশানের বিএনপির গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যে শেষ হয়েছে। বৈঠক থেকে প্রধানমন্ত্রী এবং দলের মহাসচিব তিনি কিন্তু ইতিমধ্যে বের হয়ে গেছে। অনেক নেতাকর্মী এখনও ভিতরে রয়েছে। এই বৈঠক কিন্তু আসলে নির্বাচনের আগে জানুয়ারির 9 তারিখে স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে দীর্ঘদিন পরে, সরকার গঠনের পরে কিন্তু এই বৈঠকটি হলো। এই বৈঠকে আসলে আপনার সরকারের নতুন 47 দিনের একটি কর্মসূচির বিষয়ে স্থান পেয়েছে। একই সাথে বিএনপির সাংগঠনিকভাবে আরও দলকে গতিশীল করার ক্ষেত্রেও আসলে সেই বিষয়টি এই বৈঠকে উঠে এসেছে এবং কয়েক মাসের মধ্যেই নতুন কমিটি নিয়েও এ বিষয়ে এই বৈঠকে স্থান পেয়েছে, এমনটি আসলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি আসলে স্পেসিফিকভাবে এই 3টি বিষয় আসলে তুলে ধরেছেন। সরকারের 47 দিনের কর্মসূচি, দলকে গতিশীল করতে সাংগঠনিক দক্ষতা এবং একই সাথে নতুন কমিটি নিয়েও বলেছেন। এর বাইরে কিছু বলেনি, তবে আসলে এখনও ভিতরে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন এবং জানেন যে আসলে বেশ দীর্ঘ কয়েক মাস পরে বিএনপি স্থায়ী কমিটির এই বৈঠকটি আসলে আজকে গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত হলো। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।
দাম পুনর্নির্ধারণের পরও স্বাভাবিক হয়নি এলপিজি গ্যাস সরবরাহ। সংকট দেখিয়ে নির্ধারিত দামের চেয়ে প্রায় 5 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কোম্পানি ও ডিজেলদের কারসাজির অভিযোগ তুলে বাজার তদারকির দাবি ক্রেতাদের। গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আগেই বেশি দামে বিক্রি হচ্ছিল এলপিজি, তাও ছিল সরবরাহ সংকট। বাজারে সেই পরিস্থিতির উন্নতি হয়নি। নির্ধারিত বাড়তি দামের চেয়েও বেশি দরে বিক্রি হচ্ছে এলপিজি। খুলনায় বাসাবাড়িতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ না থাকায় এলপিজির চাহিদা বেশি। মার্চে 1341 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছিল 1900 টাকা পর্যন্ত। এপ্রিলে 1728 টাকা নির্ধারণ করার পরও মানছে না ব্যবসায়ীরা। 272 টাকা পর্যন্ত বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হওয়ায় চাপে পড়েছে ভোক্তা। একটা গ্যাস যদি 2000-1800 টাকা হয় তো সেই ক্ষেত্রে তো কষ্ট হতেই পারে। এই সংকটের কারণে, এই মূল্যবৃদ্ধির কারণে আমরা নিষ্পেষিত হয়ে যাচ্ছি। বরিশালের খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। আগে ছিল হচ্ছে 1450-1400, এখন হচ্ছে 1900-2000 টাকা। এটা যদি আমাদের 20 টাকা না লাভ করি তাহলে হয় না। চট্টগ্রামেও সরকার নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া যাচ্ছে না। 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে 2200 টাকা পর্যন্ত। গাজীপুরেও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। নির্দেশনা বাস্তবায়নে বাজার তদারকির দাবি ক্রেতার। সরকার নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আমাদের ওই গ্যাসটাই কিন্তু হচ্ছে 2200, কোনো সময় 2500 টাকা। সরকার যে রেট নির্ধারণ করেছে আমরা যেন এই দামে পাই, এর জন্য যেন সরকার এটা মনিটরিং ব্যবস্থা করে। রাজশাহীতেও নির্ধারিত দামের চেয়ে 150 থেকে 250 টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হওয়ায় চাপে পড়েছেন ভোক্তা। আমাদের বেতন বাড়ে নাই, কিন্তু গ্যাসের দাম বাড়ছে। বাইরের দাম হচ্ছে 2000 টাকা। তাহলে এই অল্প টাকা, অল্প খরচে আমরা কিভাবে এই দেশে চলি? কোম্পানি থেকে আমরা কিনে নিয়ে আসি, কোম্পানি আমাদের কাছে অতিরিক্ত দাম ধরছে, আমরা কোম্পানির রেট অনুযায়ী বিক্রি করছি। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায়ও এলপি গ্যাস নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। ক্রেতার অভিযোগ, সরবরাহ সংকট দেখিয়ে পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা। আর খুচরা বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায়ে মানা হচ্ছে না সরকারি দাম। গ্যাসের দাম বাড়াতে আমার চুলে পড়িয়েছে, এখন কষ্ট করি হলেও পাতা পুঁতে দিয়ে রান্না করি খাই। গ্যাসের দামটা যেন খুব এমন পর্যায়ে আসে যাতে যেন আমরা সবাই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি। আমরা যেভাবে কিনবো সেভাবে, আমাদের কেনাই পড়ে হলো আপনার 1825 টাকা। এখন আমাদের ঘর খরচ আছে, তারপরে কর্মচারী বিল আছে। সংকট দূর করতে এবং সরকারের বেঁধে দেয়া দাম কার্যকরে বাজার তদারকির তাগিদ ক্রেতার। ডিবিসি নিউজ ডেস্ক। হামে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী, তাই চিকিৎসক সেবা নিয়ে হিমশিম অবস্থা। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, শুরুতেই আইসোলেশন ও সঠিক চিকিৎসা দেয়া গেলে হাম মোকাবেলা সম্ভব। তবে বিশেষায়িত হাসপাতাল ছাড়া হাম শনাক্তে দেশের অন্যান্য হাসপাতালগুলো তেমন কার্যকরী না হওয়ায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের 18 জেলার 30টি উপজেলায় রোববার সকাল 9টা থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রায় 56 জেলায় সংক্রামক এ রোগে আক্রান্তের বেশিরভাগেরই বয়স 2 বছরের নিচে। দেশের হাম পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত করা হয়েছে রাজধানীর বেশ কিছু হাসপাতালকে, যেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন শত রোগী। দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীর স্বজনরা অভিযোগ করেন, হামের উপসর্গ নিয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গেলেও হাম শনাক্তে ব্যর্থ হন তারা। ফলে ব্যাহত হয় প্রাথমিক চিকিৎসা। রোগীর প্রথমে জ্বর আসছে, তো আমরা বুঝতে পারি নাই যে এটা হামের জ্বর। রোগী বেশি, মানুষ কম, ডাক্তার কম, লোক কম, এই জন্য একটু আমাদেরও দৌড়ায় ওনাদের পিছিয়ে করতে হইতেছে। এ সময় চিকিৎসা পেলেও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেন অনেকে। মোটামুটি আলহামদুলিল্লাহ চিকিৎসা ব্যবস্থা ভালো, ডাক্তার ভালো করে দেখে, কিন্তু একটা সমস্যা হলো এই পরিচ্ছন্নতা না, খুব একটা অপরিষ্কার, আর ওইভাবেও পরিচ্ছন্ন কর্মীও মনে হয় নাই, 1-2 লোক আছে। সরকারি হাসপাতাল তো বুঝতেই পারতেছেন, ওই ফ্যাসিলিটি ওই রকম না। তারপরও হ্যাঁ, ওষুধপত্র দিচ্ছে, ডাক্তার দেখতেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, শুরুতেই আইসোলেশন ও সঠিক চিকিৎসা দেয়া গেলে হাম প্রতিরোধ সম্ভব। হামের রোগী আমাদের এখন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং জনসচেতনতা তৈরি এবং সঠিকভাবে আমরা যদি রোগীকে আইসোলেশনটা মেনটেন করতে পারি, তাহলে এই প্রাদুর্ভাবটা কমে যাবে। এদিকে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের 18 জেলার 30টি উপজেলায় রবিবার সকাল 9টা থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি।
আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। পাশাপাশি হামের লক্ষণ বা আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও অস্তিত্বকে খাটো করে দেখার অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা আরও একটি গৌরবের ইতিহাস। পাশাপাশি জুলাইয়ের গণ অভ্যুত্থানকেও ধারণ করার কথা বলেন তিনি। এ সময় অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। বন্ধুগণ, আমরা সেই মুক্তিযুদ্ধকে, ৭১কে সামনে নিয়ে বরাবর গিয়েছি, এখন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। তারা বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগও করেন তারা। বিকেলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুদক, জাতীয় মানবাধিকার কমিশন সহ অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 20টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হচ্ছে না। এর প্রতিবাদে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে রাজপথে নেমেছে বিরোধী দল। শনিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করে না। সত্যের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবাই নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। 11 দলীয় নেতারা আরো বলেন, অধিকাংশ ভোটারের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলাদেশে হবে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য না করার হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটের রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। সমাবেশ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন হয়ে নাইটাঙ্গেল মোড় ঘুরে শেষ হয় শান্তিনগরে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয়। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জুলাই আন্দোলনে নিহত যুবদল নেতা শহীদ নবীন তালুকদারের পরিবারের সদস্যরা। এ সময় তার প্রবাসী ছোট বোন হাসি তালুকদার এবং বাউফল উপজেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে হাসি তালুকদার বলেন, 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার ভাই শহীদ হন। এ সময় নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। রাজধানীতে চলছে ডিএমপির বিশেষ অভিযান। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএমপি। আইন না মানলে কঠোর হওয়ার সতর্ক করেছে পুলিশ। তবে অভিযানের খবরে আগে থেকেই অনেকে দোকানপাট সরিয়ে নিয়েছে। মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফুটপাতে পুলিশের অভিযানের খবরে সকাল থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেয়। তবে পুনর্বাসনের দাবি তাদের। আমরা তো জুতা কাজ করি, জুতা কাজ তো ফুটপাতে হয়। অনেকজন বস্তা যদি দেয় তাহলে তো আমাকে বসতে হবে, নাহলে তো আমরা চলুম কিভাবে? আমাদের একটা প্রতিষ্ঠান করে দিলে আমরা বসতে না দিলে আমরা বসুম না। ফুটপাত দখলমুক্ত করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে মাঠে নেমেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের বর্ধিত অংশ অপসারণ করা হচ্ছে এই অভিযানে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও ডিএমপি কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের শুরুতে সতর্ক করা হচ্ছে, তবে কেউ আইন না মানলে কঠোর হবে তারা। মেসেজ দেয়া যে এই কাজগুলো করা যাবে না, কারণ এটা অনেক দিনের একটা প্র্যাকটিস। তারা আপনার এই কাজগুলো অনেক দিন ধরে তারা এই ব্যবসায় অভ্যস্ত। তো আমরা চাচ্ছি না যে একবারই একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরো হারস হব। এলাকায় যারা মোতায়েন থাকেন ট্রাফিক পুলিশের, ক্রাইম ডিভিশনের, তাদের মাধ্যমে আমরা তদারকি করছি এবং আমরা অনুরোধ করব যে সম্মানিত এলাকাবাসী যারা আছেন তারাও আমাদের কাজকে সাপোর্ট করে এটা যেন টেকসই হয়, আমাদের কাজটা যেন মানে পণ্ডশ্রম না হয়। টানা 5 দিনব্যাপী রাজধানীর 8টি বিভাগে বিশেষ এই অভিযান শেষ হবে রবিবার। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবার থেকে বৈশাখী শোভাযাত্রা নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। শনিবার মাগুরা জেলার মোহাম্মদপুর আধুনিক মানের জেলা ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখ উদযাপন হতো মঙ্গল শোভাযাত্রা নামে। অন্তর্বর্তী সরকারের সময় সেই নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়। বর্তমান সরকার এবার তা বৈশাখী শোভাযাত্রা নামে উদযাপন করতে যাচ্ছে। মন্ত্রী বলেন, এতদিন মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নামে পরিচিত হলেও এই দুইয়ের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। তাই ভবিষ্যতে একীভূতভাবে বৈশাখী শোভাযাত্রা নামেই নববর্ষের এই আয়োজন অনুষ্ঠিত হবে। আনন্দ হবে না, মঙ্গল হবে না, নতুন নামে হবে, সেটাই কন্টিনিউ করতে হবে। এটা হবে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, সবই বৈশাখী। ইরান যুদ্ধে এ পর্যন্ত 7টি সামরিক উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে IRGC। মার্কিন গণমাধ্যম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সূত্রের বরাতে 7টি সামরিক বিমান হারানোর খবর নিশ্চিত করেছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGCর নৌবাহিনী হরমুজে ইসরায়েল সংশ্লিষ্ট MSC ইশাইকা নামের একটি জাহাজে ড্রোন হামলা করেছে।
এক এক্স পোস্টে বাহিনীটি জানায়, হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালী না খুললে ইরানে নরক নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। হাতিরঝিলের এমপি থিয়েটারে দ্বিতীয় দফা সংবর্ধনা দেওয়া হয়েছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে। সেই সাথে আগামী 6 তারিখ বিশ্ব ক্রীড়া দিবসে সাফজয়ী ফুটবলারদের সরকার পুরস্কৃত করবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে প্রতি ফুটবলারকে 50,000 করে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। সেই সাথে সাফ অনূর্ধ্ব 20 জয়ী প্রত্যেক ফুটবলারকে 1 লাখ টাকা করে উপহারের ঘোষণা দিয়েছে বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। এছাড়া সংবর্ধনা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, দেশের ফুটবল উন্নয়নের জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই প্রচেষ্টার গুরুত্ব আরও বাড়িয়ে দিলে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নরা এর আগে সাফের শিরোপা নিয়ে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের সদস্যরা। সুলেভান রোনানদের বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাসের মেয়াদ বাড়িয়েছে বিসিবি। 2028 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন ও মিরাজ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন। মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত ছিল অধিনায়ক হিসেবে লিটনের মেয়াদ। যদিও নিরাপত্তা ইস্যুতে খেলা হয়নি বিশ্ব আসর, অধিনায়ক পরিবর্তনের পথে না হেঁটে লিটনকেই 2028 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিল বিসিবি। অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ছিল মিরাজের, যদিও 2027 বিশ্বকাপ পর্যন্ত মিরাজেই আস্থা রেখেছে বিসিবি। এছাড়া ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়ক শান্ত ও সাইফেরও মেয়াদ বেড়েছে। টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যারা ছিলেন তারাই কন্টিনিউ করবেন টিল দ্য নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2028 সালে হবে। পাশাপাশি আমাদের ওডিআই ক্যাপ্টেন তারও টেনিয়র শেষ হয়ে যাওয়ার সময় প্রায় কাছাকাছি এসেছে। সো আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে পারে। স্পিনারদের প্রতি বিশেষ নজর বিসিবির, সে কারণে সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। ওদিকে আমাদের জুনিয়র প্লেয়ার, ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার, এমনকি সিনিয়র লেভেলের প্লেয়ার যারা স্পিন বোলিং করে তাদের সাথে যদি ও কাজ করে, তাদের ওর কাছ থেকে যে কিছু টিপস ওরা পায়, এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নির্ধারণে ক্লাবগুলোর সাথে 8 এপ্রিল বৈঠকের আহ্বান জানিয়েছে বিসিবি। আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন, সেটাই আমরা আশা করছি। কারণ আমরা নিশ্চয় কোনো ক্লাবই ক্রিকেটের বিপক্ষে না। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাববো যে অবশ্যই আমরা চাই যে কোনোভাবেই হোক আমাদের খেলাগুলোকে চালু থাকুক এবং ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা সব ধরনের প্রিপারেশন নেব। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতন, সঙ্গে থাকুন।